বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বেশ কয়েকদিন ধরে আমরা সংশোধিত ওয়াকফ আইনের যে শুনানি চলছিল সেটা নিয়ে এবং সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সারা দেশ জুড়ে যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছিল সেই খবরাখবরের দিকে দৃষ্টি রাখার জন্য আমরা পশ্চিমবাংলার অনেক খবর অন্তত আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বাংলার জনরবের নিউজ পোর্টালে যথারীতি খবর বেরিয়েছে। যদি আপনারা বাংলার জনরব নিউজ পোর্টালটিকে ফলো করেন বা তার সাবস্ক্রাইব হয়ে থাকেন, আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে বাংলার জনরব নিউজ পোর্টাল বলে আমাদের একটা পোর্টাল আছে, সেই পোর্টালের আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং সেখানে প্রত্যেক দিনের আপলোড খবর আপনারা পাবেন এবং বিশেষ বিশেষ খবরগুলো পাবেন, যাতে আপনারা এই খবরের কাগজ পড়াটা আপনাদের কাছে আর খুব গুরুত্ব থাকবে না। কারণ আমরা আজকের খবর, এই মুহূর্তের খবর এই মুহূর্তেই আমরা দিয়ে দিচ্ছি এই নিউজ পোর্টালে, আপনারা সেটা দেখতে পাবেন এবং যথেষ্ট নিরপেক্ষ খবর আপনারা সেটা আমাদের মধ্যে পাবেন। আমাদের নিউজ পোর্টালে দেখতে পাবেন banglarjanarab.com। হ্যাঁ, এটা গুগলে যে ক্লিক করলেই দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পশ্চিমবাংলার রাজনীতি। আমরা সকালে একটি করেছিলাম যে বিহারের রাজনীতি, বিহার বিধানসভার দিকে আমাদের নজর আছে এবং থাকবেও, কারণ বিহারে যেভাবে বিজেপি তেরঙ্গা যাত্রা করে গ্রামে গঞ্জে একটা আলোড়ন তুলেছে, অপারেশন সিঁদুর সাকসেস হয়েছে, সফল হয়েছে। সেনাবাহিনীর কামিয়াবকে অর্থাৎ সেনাবাহিনীর সাফল্যকে বিজেপি তার নিজের সাফল্য হিসাবে দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে বিহারে। পশ্চিমবাংলাতেও একই রকম চিত্র দেখা যাচ্ছে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে, বিহারের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে বিহারের যারা বিরোধী দল তাদের মধ্যে খানিকটা ধর্মনিরপেক্ষ দলগুলো তারা বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতায় থাকছে না। তাদের মতো করে তারা প্রচার করছে, তারা তাদের মতো করে সংখ্যালঘুদের পক্ষে কথা বলছে এবং তাদের মতো করেই তারা দলিত আদিবাসী সমাজের স্বার্থে কথা বলছেন। রাহুল গান্ধীর কথা ছেড়েই দিন, আমাদের লোকসভার যে বিরোধী দলনেতা বা দেশের বিরোধী দলের নেতা যিনি রাহুল গান্ধী, তার কথা ছেড়েই দিন। তিনি তো অত্যন্ত উদার এবং আমরা তাকে বলে থাকি তিনি একজন সন্ত হয়ে গেছে, অর্থাৎ সন্ন্যাসী মানুষ। তার পক্ষে রাজনীতি করাটা ঠিক নয়। তিনি যা বলেন সঠিক কথা বলেন, ভূত ভবিষ্যতের কথা চিন্তা করে বলেন এবং আপনারা তাকে পাপ্পু বলে অগ্রাহ্য করতে পারেন রাহুল গান্ধীকে, আপনারা রাহুল গান্ধীকে ক্রিটিসাইজ করতে, সমালোচনা করতে পারেন, অনেকে অনেক কথা বলেন রাহুলকে, কিন্তু শুনে রাখুন রাহুল গান্ধী যে যে ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত ভারতের জন্য করেছেন সবকটা ভবিষ্যৎবাণী কিন্তু লেগেছে। আপনারা যদি বলেন নোটবন্দির পরে তিনি যা বলেছিলেন, কোভিডের পরে তিনি যা বলেছিলেন এবং দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি যা বলছেন, এবং তিনি আজ থেকে প্রায় 10 বছর ধরে বলে আসছেন যে এটা আসলে আদানি আম্বানিদের সরকার চলছে, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে মোদী সরকার আসলে আদানি আম্বানিদের সরকার। আমরা পশ্চিমবাংলার রাজনীতিতে ফিরে আসি। পশ্চিমবাংলার রাজনীতিতে ফিরে আসার প্রথমেই বলবো যে মুর্শিদাবাদের যে দাঙ্গা, মুর্শিদাবাদের যে অশান্তি, সেই অশান্তির নেপথ্যে শাসক দলের ভূমিকা আছে বলে যে সিট যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট নিয়ে নতুন কিছু বলার নেই। কারণটা আমরা প্রথমেই যখন মুর্শিদাবাদের এই অশান্তি হয়েছিল তখন আমরা আমাদের নিউজ পোর্টালে লিখেছিলাম যে শাসক দলের যদি ইন্ধন না থাকে বা শাসক যদি না চায় দাঙ্গা হবে না, শাসক চাইলেই দাঙ্গা হবে। যেমন মোথাবাড়িতে দাঙ্গা হয়েছিল, শাসকের অবদান ছিল, শাসক চেয়েছিল, তাই শাসক আবার বন্ধ করতে চেয়েছিল, বন্ধ হয়েছে। আসলে কেন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এলাকাতে বা নদিয়ার একটা অংশে কেন এই অশান্তি সংগঠিত হচ্ছে? আপনারা দেখবেন যে মুর্শিদাবাদে হয়েছে, সেটা নিয়ে হইচই পড়েছে। বিশেষ করে বিজেপি এটা নিয়ে যেভাবে রাজনীতি শুরু করে দিয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই বুঝতে পেরেছেন যে অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে 2026-এর বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় চ্যালেঞ্জিং নির্বাচন বলা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনে যদি হেরে যান তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। কারণ
মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কমিটেড ভোট ব্যাংক, এ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ভোট 2021-এর বিধানসভা নির্বাচনে তারা সবাইকে ছেড়ে কংগ্রেস এবং বামপন্থীদের ত্যাগ করে, কংগ্রেস এবং বামপন্থীকে শূন্য করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দুহাত ভরে ভোট দিয়েছিলেন। 2021-এর পর থেকে 2026 পর্যন্ত এই 5 বছরে এ রাজ্যের সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠী, বাঙালি মুসলিমরা কি পেয়েছে সে প্রশ্নের উত্তরে আমি কিছু বলবো না। আপনারা শুধু যে কোনো মুসলিম বাড়িতে গিয়ে, ইভেন এমনকি কোনো তৃণমূলের নেতাকে, তৃণমূলের কোনো মুসলিম নেতাকে একান্তে আলাদা করে ডেকে যদি জিজ্ঞাসা করেন, তার মুখ থেকেই শুনে নেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর পর থেকে 2026 পর্যন্ত এই 5 বছরে কিভাবে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে সংগঠনে যারা রক্ত দিয়ে, যারা ঘাম দিয়ে, যারা পরিশ্রম করে ভোটের দিনে এই তৃণমূল সরকারকে টিকিয়ে রেখেছেন, সেই মুসলিম সম্প্রদায়ের নেতাদের কিভাবে কণ্ঠাসা করা হয়েছে দলের মধ্যে। একটু খোঁজ নিলেই আপনারা বুঝতে পারবেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, নদিয়ার একটা অংশ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এবারে মুসলিম ভোট হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের। খুব সরাসরি যদি বলি, মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে সেভাবে আর যাবে না। শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং মুর্শিদাবাদের একটা বিরাট অংশে যে সাম্প্রদায়িক অশান্তি সংঘটিত হয়েছে, সেই সাম্প্রদায়িক অশান্তি সংঘটিত হওয়ার পর পুলিশের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা নিয়ে ওই এলাকার সাধারণ নাগরিকদের মধ্যে, বিশেষ করে মুসলিমদের মধ্যে প্রশ্ন রয়েছে এবং তারা মনে করছে যে এই দাঙ্গা, এই হাঙ্গামা, এই অশান্তি পুলিশ যদি সচেষ্ট হতো তাহলে 10 মিনিটের মধ্যেই এই অশান্তি থেমে যেতে পারত। পুলিশ কিন্তু করেনি। পুলিশ কেন করেনি, কী জন্য করেনি, কীভাবে, কোন যুক্তি থেকে করেনি, এসব বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা যাব না। শুধু এটুকু বলবো যে এই ঘটনার পর মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, নদিয়া এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মুসলিমদের মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস আমাদের কাছে সেফগার্ড নয়, তৃণমূল কংগ্রেস আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। একথা আমি বলছি আমার নিজের মন থেকে বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যদি খোঁজ নেন, তার গোয়েন্দা দপ্তরকে যদি অবহিত করেন, তার গোয়েন্দা দপ্তরকে যদি একটু সজাগ করে দেন, তারা নিজেরাই খবর দিয়ে দেবেন, আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি যা ঘটেছে সেটাই বলবো, আমি কোনো বাড়তি কথা বলবো না। অর্থাৎ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় যে কারণটা, মুর্শিদাবাদের যে ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটালেন, মুর্শিদাবাদে গিয়ে বললেন ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করো, এখানে করবে না। এই যে কথাটা এই রাজ্যের সমস্ত সংখ্যালঘু সমাজের প্রত্যেকটা মানুষের মনে লেগেছে। ইভেন তৃণমূল কংগ্রেসের যারা এমপি আছেন, যারা এমএলএ আছেন, যারা কর্মী আছেন, যারা নেতা আছেন, তাদেরও প্রত্যেকের মনে লেগেছে। তারা মনে করছে যে এই কথাটা বলে এই রাজ্যের যে কমিটেড মুসলিম ভোট, যে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিবেদিত ভোট, সেই ভোট ব্যাংকটার অধিকাংশই তিনি হারালেন। এর পরের ঘটনা দেখুন, তারপরে তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন, জগন্নাথ ধামের উদ্বোধন করলেন দীঘাতে গিয়ে। যেদিন আপনার মুর্শিদাবাদ গিয়েছিলেন, যেদিন বললেন ওয়াকফ আন্দোলন পশ্চিমবাংলায় হবে না, চলবে না, তারপরের দিনেই তিনি গেলেন, কোথায় গেলেন? জগন্নাথ ধামের উদ্বোধন করতে, অর্থাৎ 30শে এপ্রিল। সেখানে গিয়ে তিনি যা করলেন এবং যে উদ্বোধন করলেন, যেভাবে হিন্দুত্বকে প্রজেক্ট করলেন, তিনি একজন হিন্দু ধর্মের নারী, তিনি হিন্দু ধর্মকে ভালোবাসবেন, হিন্দু ধর্ম পালন করবেন, এটা নিয়ে কারো কিছু বলার নাই, তিনি করতেই পারেন। ভারতের সংবিধান নিজ নিজ ধর্ম পালনের অধিকার প্রত্যেককে দিয়েছেন এবং তিনি যেভাবে হিন্দুত্বের প্রচারে অংশ নিচ্ছেন, যেভাবে তিনি এ রাজ্যে বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে হিন্দুত্বকে গ্রহণ করছেন, এটা আসলে
এ রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাকে হাস্যস্কর করে তুলেছে। এটা বললে অত্যুক্তি হবে না, মিথ্যা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার তার গোয়েন্দা দপ্তরকে সজাগ করে কোনো তারই নবান্নে বসে থাকা কোনো এক অফিসার, কোনো একজন কর্মীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, গোপনে জিজ্ঞাসা করেন, তাহলে উত্তরটা তিনি পেয়ে যাবেন হিন্দু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন চোখে দেখছে। বরং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাসে, হাটে, বাসে, গ্রামে, ট্রেনে, চায়ের দোকানে আলোচনা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর হিন্দুত্বকে চাপা দেওয়ার জন্য, শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্বর সঙ্গে প্রতিযোগিতা করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি করছেন। এবং আমরা দেখলাম যে কয়েকদিন ধরে অপারেশন সিঁদুরের পর যখন সমস্ত বিরোধী দলেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করছেন, কেন সিজ ফায়ার হলেন, কেন যুদ্ধবিরতি হলো, কেন এই যুদ্ধবিরতির জন্যে কেন ডোনাল্ড ট্রাম্প আগে টুইট করলেন, এসব নিয়ে যখন সমালোচনা করছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নীরব থেকে এবং তিনি আসলে বিজেপির যে রাজনৈতিক ফায়দা সেটাকে নিজের অনুকূলে আনার চেষ্টা করছেন। এরা যখন তেরঙ্গা যাত্রার আয়োজন করছে বিজেপি, তখন তিনি পাল্টা জাতীয়তাবাদের মিছিল না কি একটা হাঁটতে শুরু করলেন, মানে বললেন যে আমরা এটা করব। আসলে অতিরিক্ত মাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে বিজেপিকে গুরুত্ব দিচ্ছেন। এ রাজ্যে বিজেপির কিছু ছিল না, বিজেপির কিছু নেই, এটা বাস্তব কথা। বিজেপিকে এমনি আটকাতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ধর্মনিরপেক্ষ আদর্শ দিয়ে আটকাতে পারতেন। যে আদর্শ তিনি এতদিন দেখিয়েছেন সেই আদর্শটাকে সামনে রাখতে পারতেন। তা না করে বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করার জন্য তিনি ধর্মনিরপেক্ষ আদর্শকে বিসর্জন দিয়ে নরম হিন্দুত্বকে আশ্রয় করছেন রাজীব গান্ধীর স্টাইলে। রাজীব গান্ধী যেমন রাম মন্দিরে শিলান্যাস করেছিলেন, বাবরি মসজিদের তালা খুলে দিয়েছিলেন, মুসলিমদের সন্তুষ্ট করার জন্য বাবরি মসজিদের তালা খুললেন, আর হিন্দুদের সন্তুষ্ট করার জন্য রাম মন্দিরে শিলান্যাস করেছিলেন রাজীব গান্ধী। ফলস্বরূপ কি হয়েছিল? ফলস্বরূপ হয়েছিল হিন্দুরাও তাকে ভোট দিল না, আর মুসলিমরাও তাকে ভোট দিল না, এবং বিজেপির উত্থানকে ত্বরান্বিত করে দিল। বিজেপি যেখানে একবারে তাকে আতস কাজটি দেখতে হতো লোকসভাতে, হঠাৎ করতে তার উত্থান ঘটে গেল। শুধুমাত্র দুটো আসন থেকে, দুটো লোকসভার আসন থেকে 84তে পৌঁছে 82তে আসনে পৌঁছে গেল। একই ভুল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ভুলটা করতে গিয়ে তার যে কমিটেড মুসলিম ভোট ব্যাংক, সেই কমিটেড মুসলিম ভোট ব্যাংকে আঘাত পড়ছে। বাবুল সুপ্রিয়কে দলে নিয়েছেন, তার একটা প্রভাব এ রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের মধ্যে আছে, এবং তাদের মধ্যে ক্ষোভ, দুঃখ, অভিমান মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, সেটা নিয়ে চলছিল, ক্ষোভ ছিল। কিন্তু তার পরম্পরাগতভাবে যা চলছে, এবং তাদের সামনে একটা আদর্শ এসে দাঁড়িয়েছে মুসলিম সমাজের কাছে, তার নাম হচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী যেভাবে সরাসরি ধর্মনিরপেক্ষ আদর্শের কথা বলছেন, যেভাবে আরএসএসকে নিশানা করছেন, তাতে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে নতুন আশা এবং প্রত্যাশা জাগছে। তার ফলে আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যের মুসলিম ভোটের একটা বড় অংশ বাম এবং কংগ্রেসের দিকে ঝুঁকতে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই খবরটা কিন্তু অলরেডি এআইসিসি পেয়ে গেছে, সেজন্যই এআইসিসি তৎপরতা দেখাচ্ছেন, এবং তারা এ রাজ্যে বিধানসভা নির্বাচনে বেশি সংখ্যায় মুসলিম প্রার্থী দিয়ে আরও বেশি করে মুসলিম ভোটকে সংহত করার চেষ্টা করছেন। রাহুল গান্ধীর যে নিশানা, যার যত ভাগিদারি তার তত অংশীদারি, সেই অংশীদারিটা যদি কংগ্রেসের মধ্যে ফিরে আসে, সংখ্যালঘুরা যেহেতু 33% সংখ্যালঘু, 35% সংখ্যালঘু রয়েছে, তাদের যদি আসনের নিরিখে, বিধানসভা ভোটের আসনের নিরিখে যদি 35% আসনে মুসলিম প্রার্থী যদি দেয়, সাফল্য হয়তো সঙ্গে সঙ্গে আসবে না, আগামী দিনে এ রাজ্যে কংগ্রেসের উত্থানকে ত্বরান্বিত করবে। যে আশা এবং প্রত্যাশা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবাংলা কংগ্রেসের উন্নতির দিকে তাকিয়ে আছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক মুসলিম বিধায়কের কাছে অফার পাঠানো হয়েছে কংগ্রেসে ফিরে আসার, তারা আসবে কি আসবে না জানি না, কিন্তু যদি তারা চলে আসে তাহলে মনে রাখবেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কঠিন থেকে কঠিনতর হবে। আপনাদের কি মনে হয়?